হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অক্সিজোম নিট, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রী যারা এই বছর 2025-এ নিট দিতে চলেছে তাদের সকলের জন্য একটা অসাধারণ রিভিশন সিরিজ চলছে। যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা খুব শর্ট টাইমে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, কনসেপ্ট এগুলো নিয়ে ডিসকাস করে দিচ্ছি। এই সিরিজে যে কটা ক্লাস হচ্ছে সব কটা ক্লাসে খুব কম সময়ে আমরা পুরো সিলেবাসটাকে রিভিশন করে নিতে পারবো। এছাড়াও যারা ক্র্যাশ কোর্স জয়েন করবে তারা পাবে অনলাইন এবং অফলাইনে সামনাসামনি পুরো সিলেবাসটা আবার রিভিশন করার সুযোগ। অনলাইনে, অফলাইনের পরে অনলাইনেও পুরো সিলেবাসটা আবার অক্সিজোম অ্যাপের মধ্যে কিন্তু রিভিশন করানো হবে। সাথে থাকবে অফলাইন এবং অনলাইন মক টেস্ট। তো ডেফিনেটলি রিভিশন করার একটা দারুণ সুযোগ থাকছে। তো যদি কেউ ক্র্যাশ কোর্সে জয়েন করতে চায় এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে জয়েন করতে পারে। তাছাড়াও যেখানেই রিভিশন করুক, যেভাবেই পড়াশুনো করুক না কেন, এই সিরিজের ভিডিওগুলো ফলো করলে তাদের খুব কম টাইমে একটা খুব প্রপার রিভিশন হয়ে যাবে এবং তারা একটা আইডিয়া পাবে যে কোন কোন জায়গা থেকে কীরকম টাইপের প্রশ্ন আসে, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে প্রতিটা চ্যাপ্টারে। তো শুরু করা যাক। আজকে আমরা ফিজিক্সের ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার, খুব ইম্পর্টেন্ট একটা সেকশন মডার্ন ফিজিক্সের। তো এই চ্যাপ্টারটা ডিসকাস করব খুব কম টাইমের মধ্যে। শুরু করা যাক। তার আগে আমরা একটু জাস্ট ব্রাশ আপ করে নিই ফটো ইলেকট্রিক এফেক্ট। এই চ্যাপ্টারে বেসিক্যালি দুটো সেকশন, একটা ফটো ইলেকট্রিক এফেক্ট, একটা ডি ব্রগলি ওয়েভলেন্থ। তো ফার্স্ট অফ অল ফটো ইলেকট্রিক এফেক্ট যদি ভাবি, আমরা ফটো ইলেকট্রিক এফেক্টে আমরা সাপোজ একটা ক্যাথোড নিচ্ছি, যেটাকে আমরা বলছি ফটো ক্যাথোড, এবং একটা নিচ্ছি অ্যানোড। ঠিক আছে, একটা নিচ্ছি অ্যানোড। তো এই ফটো ক্যাথোডের ওপর যখন কোনো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির থেকে বেশি ফ্রিকোয়েন্সির লাইট এসে পড়ছে, তখন এখান থেকে এই সারফেস থেকে কি হচ্ছে, ইলেকট্রন বেরিয়ে আসছে। এই ঘটনাটাকে আমরা কি বলি, ফটো ইলেকট্রিক এফেক্ট। এবার যদি আমি ক্যাথোড আর অ্যানোডের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করি, ক্যাথোড আর অ্যানোডের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করি, তাহলে অ্যানোড, এই যেহেতু পজিটিভ টার্মিনালের সঙ্গে কানেক্টেড, তাই অ্যানোডের দিকে এই ইলেকট্রনগুলো অ্যাট্রাক্ট হয়ে ছুটে আসবে। ঠিক আছে, এই ইলেকট্রনগুলো যে বেরোচ্ছে, ইলেকট্রনের কিছু কাইনেটিক এনার্জিও থাকবে। আচ্ছা, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি কেন বলছি, কারণ ফটো ইলেকট্রিক এফেক্ট হতে গেলে, ফটো ইলেকট্রিক এফেক্ট হতে গেলে কন্ডিশন অফ ফটো ইলেকট্রিক এফেক্ট, কন্ডিশন অফ ফটো ইলেকট্রিক এফেক্ট, এটা হতে গেলে কি কি জিনিস মানতে হয়, যে ইনসিডেন্ট লাইটের যে ফ্রিকোয়েন্সি সেটা হতে হয় কি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির থেকে বেশি। এই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিটাকে কি বলে, এই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিটাকে বলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিটাকে বলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, বাংলায় বলি সূচনা কম্পাঙ্ক। এবং এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির করেসপন্ডিং যে এনার্জি, সেই এনার্জিটাকে কি বলা হয়, সেই এনার্জিটাকে বলা হয় ওয়ার্ক ফাংশন। এই এইচ নিউ নট, এই এনার্জিটাকে আমরা কি বলি, ওয়ার্ক ফাংশন। সো ইনসিডেন্ট ফোটনের বা লাইটের, আমরা জানি ফোটন কি, ফোটন হচ্ছে লাইট বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা কোয়ান্টাম বা ছোট টুকরো, এনার্জির একটা প্যাকেট। তো সেই ছোট ছোট এক একটা প্যাকেটস, যার প্রত্যেকটার এনার্জি এইচ নিউ, তাই প্রত্যেকটা ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ। সেই ফোটনের এনার্জি, এক একটা ফোটনের এনার্জি যখনই মেটালের, এই ক্যাথোড যে মেটালটা দিয়ে তৈরি, সেই মেটালের ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হবে, তখন অবশ্যই ইলেকট্রন বেরিয়ে আসবে। বা আরও ক্ল্যারিফাই করি, ইলেকট্রন বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। বেরোবেই যে তার কোনো গ্যারেন্টি নেই, কারণ ইলেকট্রন ধর বেরোতে গেল, তখন অন্য ইলেকট্রনের সঙ্গে ধাক্কাধাক্কি হয়ে ওর পুরো এনার্জি কি হলো, নষ্ট হয়ে গেল। অ্যাকচুয়ালি কি হয়, ফোটন যখন আসে, ফোটন তার পুরো এনার্জি ইলেকট্রনকে দিয়ে দেয় এবং ইলেকট্রন সেই এনার্জিটা অ্যাবজর্ব করে। এবার ইলেকট্রন মেটাল সারফেস থেকে বেরোনোর সময় যদি অন্য কোনো ইলেকট্রন, মেটাল সারফেস তো একটা ইলেকট্রন নেই, অনেকগুলো ইলেকট্রন আছে, তো ইলেকট্রন বেরোনোর সময় যদি অন্য কোনো ইলেকট্রনের সঙ্গে ধাক্কাধাক্কি লাগে, তাহলে হয়তো ওই ইলেকট্রন যে এনার্জিটা ফোটনের থেকে পেয়েছিল সেটা আর ইউজ করে বাইরে বেরোতে পারলো না, কারণ ধাক্কাধাক্কিতে এনার্জি শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট দেখা যাবে না। যদিও এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়, তাহলেও ফটো ইলেকট্রিক এফেক্ট যে হবেই তার কোনো গ্যারেন্টি নেই। ধরা যাক 100টা ফোটন এলো, তাহলে 100টা ইলেকট্রনকেও এনার্জি দেবে, তার মানে ওঠা উচিত কত ছিল, 100টা ইলেকট্রনেরই বেরিয়ে আসা উচিত ছিল। কিন্তু হতে পারে তার মধ্যে হয়তো 70টা ইলেকট্রন, অনলি 70 ইলেকট্রনস বেরিয়ে এলো বা 75 ইলেকট্রনস বেরিয়ে এলো, কারণ সবগুলো বেরোতে পারলো না। তো যত বেরিয়ে এলো, ধর 75, তাহলে নাম্বার অফ ইলেকট্রন বাই নাম্বার অফ ফোটন, এই রেশিওটাকে আমরা কি বলি, ফটো ইলেকট্রিক এফিসিয়েন্সি। এটাকে বলি কি, ফটো ইলেকট্রিক এফিসিয়েন্সি। ঠিক আছে, ফটো ইলেকট্রিক এফিসিয়েন্সি। ঠিক আছে,
এবার এখানে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমরা ওয়েভলেন্থের টার্মসে এটাকে লিখি তাহলে ওয়েভলেন্থের টার্মসে কীভাবে লিখবো, যে ইনসিডেন্ট এনার্জি, ইনসিডেন্ট যে ফোটনটা তার ওয়েভলেন্থ এটা কি হতে হবে, লেস দ্যান ইকুয়ালস টু ল্যামডা নট, যেখানে ল্যামডা নটকে আমরা বলবো কি থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, ল্যামডা নটকে বলবো থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। তাহলে ওয়েভলেন্থের ব্যাপারটা বোঝা গেল। এবং যে এনার্জিটাকেও আমরা এইভাবে লিখতে পারি যে এইচ সি বাই ল্যামডা, কারণ নিউ এর জায়গায় যদি সি বাই ল্যামডা লিখি, সো এইচ সি বাই ল্যামডা শুড বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা নট। ঠিক আছে, তো এইভাবে এনার্জিটাও রিলেটেড হয়ে যাবে। তো আমাদের এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিস এগুলো মাথায় রাখতে হবে, যে ফোটো ইলেকট্রিক এফেক্টের কন্ডিশন কি, এবং ফোটো ইলেকট্রিক এফেক্ট যে হবেই তার কোনো গ্যারেন্টি নেই, কন্ডিশনগুলো স্যাটিসফাই হলেও ফোটো ইলেকট্রিক এফেক্ট যে হবে তার কোনো নিশ্চয়তা নেই। ফোটো ইলেকট্রিক এফেক্ট মানে হওয়ার সম্ভাবনা থাকবে, বাট যদি ফোটো ইলেকট্রিক এফেক্ট হয় তাহলে যতগুলো ইলেকট্রন বেরিয়ে আসছে ডিভাইডেড বাই যতগুলো ফোটন এলো, এটাকে আমরা বলি কি ফোটো ইলেকট্রিক এফিসিয়েন্সি। ক্লিয়ার একদম? আচ্ছা, এখানে আরও একটা জিনিস ইম্পর্টেন্ট, যে যদি ফ্রিকোয়েন্সি বা এনার্জি যদি বলি, সাপোজ এনার্জি যদি ইনসিডেন্ট এনার্জি যদি ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হয়, ইনসিডেন্ট এনার্জি যদি ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হয়, ইফ ইনসিডেন্ট এনার্জি যদি ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হয়, তাহলে যে রিমেইনিং এনার্জি কত, দেখ এরকম হয় ভাব, এইচ নিউ হচ্ছে যেটা এলো, ফাই হচ্ছে যেটা জমা করতে হবে, জমা করে দেওয়ার পর ইলেকট্রনের কাছে তাহলে পড়ে থাকলো কত রিমেইনিং এনার্জি, সেটা ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। স্যার তাহলে ইলেকট্রন কি অলওয়েজ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে? না, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কিন্তু 0 থেকে কে ম্যাক্সের মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে। ওই যে বললাম ধাক্কাধাক্কি কার সাথে হবে জানি না আমি, কোনো একটা নির্দিষ্ট ইলেকট্রন হয়তো কোনো ধাক্কাধাক্কি ছাড়াই, মানে ধর এনার্জি এলো, একটা ফোটন এলো, একটা ইলেকট্রনকে ফুল এনার্জি দিয়ে দিল, সেই ফোটনটা পুরো অ্যাবজর্ব, ফোটন এনার্জিটা ইলেকট্রন পুরো অ্যাবজর্ব করলো, করার পর ও বেরোতে যাওয়ার সময় মেটালকে এই পরিমাণ এনার্জি দিয়ে দিল, ওটা হচ্ছে গেট পাস, মেটালকে দিয়ে তারপর মেটাল ছেড়ে বেরিয়ে চলে আসতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে গেট পাস, তো মেটালকে গেট পাস দিয়ে দিল, দিয়ে ওর কাছে পড়ে রইল এত এনার্জি, এই এনার্জিটা নিয়ে ইলেকট্রন যদি বেরিয়ে আসে উইদাউট এনি কলিশন উইথ আদার ইলেকট্রনস, তাহলে ইলেকট্রনের কাছে ম্যাক্সিমাম এটাই পড়ে থাকবে। বাট যদি ইলেকট্রন এই পরিমাণ এনার্জি পেলো, এতটা ডিপোজিট করলো, করে যেটা রিমেইনিং পড়ে থাকলো তার পুরোটা নিয়ে বেরোতে পারলো না, কখন বেরোতে পারবে না? যদি কলিশন হয়, বেরোনোর সময় অন্য কোনো ইলেকট্রনের সাথে কলিশন হলো, হয়ে আর এক্স্যাক্টলি ওই এনার্জি নিয়ে বেরোতে পারলো না, তাহলে ডেফিনেটলি ওর যে কাইনেটিক এনার্জি হবে সেটা কে ম্যাক্সের থেকে কমে যাবে। ঠিক আছে, তাহলে 0 থেকে কে ম্যাক্সের মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে। এবার আমরা কোশ্চেনে যাই এক এক করে, দেন কনসেপ্টগুলো আরও রিভাইজ করে নেব। প্রথম কোশ্চেন কি বলা হচ্ছে, বলছে ফ্রম দ্য ফটোইলেকট্রিক এফেক্ট এক্সপেরিমেন্ট ফলোইং অবজারভেশনস আর মেড। কি কি অবজারভেশন হচ্ছে? প্রথম বলছে স্টপিং পোটেনশিয়াল ডিপেন্ডস অন দ্য ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটেরিয়াল। দেখ স্টপিং পোটেনশিয়াল কি? স্টপিং পোটেনশিয়াল হচ্ছে, আমি ধর ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে আমি কি করলাম, এখানে লাইট পড়েছে, ভালো করে বুঝবি, এখানে লাইট পড়েছে, এইচ নিউ এনার্জির ফোটন এসছে, এখান থেকে যে ইলেকট্রনটা বেরিয়েছে সেই ইলেকট্রনটা আমি ধরলাম উইদাউট এনি কলিশন বেরিয়েছে, তার মানে এই ইলেকট্রনের কাছে যে কাইনেটিক এনার্জি আছে সেটা কি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। এই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ইলেকট্রনকে অ্যানোডে যাওয়া থেকে আটকানোর জন্য অ্যানোডে যে নেগেটিভ পোটেনশিয়ালটা অ্যাপ্লাই করতে হয়, ক্যাথোডের রেসপেক্টে অ্যানোডে যে নেগেটিভ পোটেনশিয়ালটা অ্যাপ্লাই করতে হয় যাতে এই ইলেকট্রনটা ফার্দার এই দিকে যেতে না পারে, অ্যানোডে যেতে না পারে, সেই নেগেটিভ পোটেনশিয়ালটাকে আমরা কি বলি? স্টপিং পোটেনশিয়াল। সেই নেগেটিভ পোটেনশিয়ালটাকে আমরা কি বলি? স্টপিং পোটেনশিয়াল। তার মানে স্টপিং পোটেনশিয়ালের সাথে কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি রিলেশন কি হবে? কে ম্যাক্স ইকুয়ালস টু ই ইলেকট্রনের চার্জ ই ইন্টু ভিএস। ঠিক আছে, এবার দেখ, এবার একটা জিনিস বোঝ, যদি কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বেশি হয় তাহলে ডেফিনেটলি আমাকে বেশি স্টপিং পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে হবে, তাই না? কাইনেটিক এনার্জি বেশি হলে বেশি স্টপিং পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে হবে। তো খুব স্বাভাবিক ব্যাপার যে কাইনেটিক এনার্জি এবং স্টপিং পোটেনশিয়াল দুটো ইন্টারকানেক্টেড বিষয়। এবার বলছে কি তাহলে দ্য স্টপিং পোটেনশিয়াল ডিপেন্ডস অনলি অন দ্য ওয়ার্ক ফাংশন। আচ্ছা, কে ম্যাক্সের জায়গায় আমি কি লিখতে পারি? আচ্ছা, এই যে ইকুয়েশনটা আমি লিখেছিলাম, এই ইকুয়েশনটাকে কি বলে? আইনস্টাইন ইকুয়েশন। এটা জানিস সবাই, এই ইকুয়েশনটাকে বলবো কি? আইনস্টাইন ইকুয়েশন। ঠিক আছে, কারণ আইনস্টাইন এই ফটোইলেকট্রিক এফেক্টটাকে, হার্টজ এবং লেনার্ড, এনসিইআরটিতে লেখা দেখবে হার্টজ এবং লেনার্ডের এক্সপেরিমেন্ট ছিল এটা, এবং আইনস্টাইন সেটাকে পরবর্তীকালে কোয়ান্টাম থিওরির বেসিসে এটাকে এক্সপ্লেন করেন, দ্যাটস ওয়াই হি গট নোবেল।
তো আইনস্টাইন ইকুয়েশন থেকে আমরা এটা বলতে পারি কে ম্যাক্স ইকুয়ালস টু এইচ নিউ মানে ফোটনের এনার্জি মাইনাস ফাই, সো ওয়ার্ক ফাংশন ইকুয়ালস টু ইভিএস। তাহলে দেখতেই পাচ্ছি যে ভিএস কিন্তু ফাই এর ওপর ডিপেন্ড করে, অর্থাৎ যদি এরকম হয় যে কোনো মেটালে সাপোজ ওয়ার্ক ফাংশন হচ্ছে 4 ইভি, ঠিক আছে, এবং এনার্জি এসছে হচ্ছে 7 ইভি, তাহলে পড়ে থাকবে কত? পড়ে থাকবে তোর কাছে 3 ইভি। তার মানে 3 ইভির ইলেকট্রনকে, 3 ইভি এনার্জিওয়ালা ইলেকট্রনকে থামাতে আমার 3 ভোল্ট স্টপিং পোটেনশিয়াল লাগবে। কিন্তু যদি আমি অন্য মেটালের ক্ষেত্রে যাই, যে ধরলাম 2 ইভির একটা মেটাল, ঠিক আছে, মানে 2 ইভি ওয়ার্ক ফাংশনওয়ালা একটা মেটাল, তাহলে তার ক্ষেত্রে সেই একই ফোটন যদি আমি ফেলি, তাহলে ইলেকট্রন যত ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি পেতে পারে সেটা কত? 5 ইলেকট্রন ভোল্ট। তাহলে তাকে থামাতে স্টপিং পোটেনশিয়াল হবে 5 ভোল্ট। তার মানে এই ভ্যালুটা পাল্টানোর সাথে সাথে এটাও কি পাল্টালো? হ্যাঁ স্যার পাল্টালো। তাহলে এর উপর ডিপেন্ড করছে, কিন্তু স্টেটমেন্টটা ফলস হবে। কেন বলতো? কারণ এখানে বলেছে অনলি, কথাটা বলেছে যে শুধুমাত্র ওয়ার্ক ফাংশনের উপর ডিপেন্ড করে, তা তো না। অ্যাকচুয়ালি যদি এই এনার্জিটা পাল্টায় তাহলেও তো পাল্টাতে পারে। দেখ, ধর এই এনার্জিটাকে আমি পাল্টে দিলাম, দিয়ে করে দিলাম এটাকে 10 ইভি, 10 ইভি রাখলাম মাইনাস 2 ইভি, তাহলে কত হয়ে গেল? 8 ইভি হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, তাকে থামাতে আমার 8 ভোল্ট লাগবে। তাহলে এটা পাল্টালো কেন? এটা তো সেম রয়েছে, স্টিল পাল্টে গেল কেন? এই এনার্জি অর্থাৎ ইনসিডেন্ট ফোটনের এনার্জির ওপরও ডিপেন্ড করে যে আমার কত স্টপিং পোটেনশিয়াল হবে। তাহলে অনলি কথাটাই গোলমালটা করে দিল, বাট বাকি ঠিকই তো ছিল, তাহলে এটার জন্য এটা রং হয়ে গেল। নেক্সট স্টেটমেন্ট কি বলছে? দ্য স্যাচুরেশন কারেন্ট ইনক্রিজেস অ্যাজ দ্য ইনসিডেন্ট অফ লাইট ইনক্রিজেস। স্যাচুরেশন কারেন্ট কি বস্তু? স্যাচুরেশন কারেন্ট হচ্ছে, ধর আমি যদি বলি যে এই যে এইখানে ধর ইলেকট্রন যখন আসছে, ইলেকট্রন এদিক থেকে এদিকে আসছে, তার মানে ডেফিনেটলি উল্টো দিকে একটা কারেন্ট ফ্লো হবে, উল্টো দিকে একটা কারেন্ট ফ্লো হবে, যে কারেন্টটাকে আমি কি বলবো? ফোটো কারেন্ট, ঠিক আছে, সেই কারেন্টটাকে বলবো ফোটো কারেন্ট। এবার ফোটো কারেন্ট কার উপর ডিপেন্ড করবে? তুই বলবি স্যার কারেন্ট ইকুয়ালস টু কি হয়? কারেন্ট ইকুয়ালস টু হয় টোটাল চার্জ ফ্লো পার ইউনিট টাইম, তাই তো? টোটাল চার্জ ফ্লো পার ইউনিট টাইম। এবার যত চার্জ ফ্লো হবে, আমি যদি ডেল্টা কিউ বাই ডেল্টা টি দিই, ডেল্টা কিউ বাই ডেল্টা টি, ঠিক আছে, টোটাল চার্জ ফ্লো পার ইউনিট টাইম। ডেল্টা কিউকে আমি কি লিখতে পারি? নাম্বার অফ ইলেকট্রন বাই ডেল্টা টি, তাই তো? কিউকে এনই লেখা যায়। তাহলে যত বেশি সংখ্যায় ইলেকট্রন ফ্লো করবে ফ্রম ক্যাথোড টু অ্যানোড, তত বেশি কারেন্ট ফ্লো হবে। তাহলে স্যাচুরেশন কারেন্ট এইটা তত বেশি হবে যখন নাম্বার অফ ইলেকট্রন বেশি। তাহলে নাম্বার অফ ইলেকট্রন কখন বেশি হবে? যদি বেশি সংখ্যায় ইলেকট্রন বেরিয়ে আসে। এইটা কার উপর নির্ভর করবে? যত বেশি সংখ্যায় ফোটন আসবে। যদি 100টা ফোটন আসে, তাহলে যতগুলো ইলেকট্রন বেরোবে, যদি 200টা ফোটন আসে তবে বেশি সংখ্যায় ইলেকট্রন বেরোবে। তার মানে ফোটো কারেন্ট ডিরেক্টলি প্রপোর্শনাল কার সাথে? ফোটো কারেন্ট ডিরেক্টলি রিলেটেড টু নাম্বার অফ ইনসিডেন্ট ফোটন, নাম্বার অফ ইনসিডেন্ট ফোটন। আবার আমরা যদি ইন্টেন্সিটি হিসেব করি, যে লাইটটা আসছে তার ইন্টেন্সিটি ইকুয়ালস টু কি? এনার্জি রিসিভড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। এনার্জির মধ্যে আমি যদি লিখি যে এন সংখ্যক ফোটন এসছে, ক্যাপিটাল এন সংখ্যক ফোটন এসছে, তাহলে প্রত্যেকটা ফোটন এনার্জি এইচ নিউ করে, তাহলে মোট কত এনার্জি এসছে? এন ইন্টু এইচ নিউ ডিভাইডেড বাই এটি, ঠিক আছে, ডিভাইডেড বাই এটি। এবার দেখ একটা জিনিস, তাহলে ইন্টেন্সিটি কিন্তু ফোটো কারেন্ট না, ফোটো কারেন্টকে আমি স্মল আই পিএইচডি লিখেছি। ইন্টেন্সিটি ডিরেক্টলি প্রপোর্শনাল টু কার সাথে? ইন্টেন্সিটি ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ ফোটনের সঙ্গে। আবার নাম্বার অফ ফোটন যদি বেশি হয় তাহলে ডেফিনেটলি নাম্বার অফ ইলেকট্রনও বাড়বে, আর নাম্বার অফ ইলেকট্রন বাড়লে অটোমেটিক্যালি ফোটো কারেন্ট বাড়বে, ঠিক আছে? তাহলে ইন্টেন্সিটি বাড়লে ফোটো কারেন্ট বাড়বে, এটা একদম কনফার্ম। একদম স্যার, ইন্টেন্সিটি বাড়লে ফোটো কারেন্ট বাড়ছে, এটা একদম কনফার্ম। তাহলে কি? স্যাচুরেশন কারেন্ট ইনক্রিজেস অ্যাজ দ্য ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট ইনক্রিজেস, তার মানে এটা কারেক্ট স্টেটমেন্ট। দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ফোটো ইলেকট্রন ডিপেন্ডস অন দ্য ইন্টেন্সিটি। না, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কখনোই ইন্টেন্সিটির উপর ডিপেন্ডেন্ট নয়। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কার উপর ডিপেন্ডেন্ট? ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হচ্ছে ইনসিডেন্ট ওয়েভের, ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি বা ইনসিডেন্ট ফোটনের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট। নেক্সট কি বলছে? ফোটো ইলেকট্রিক এফেক্ট ক্যান বি এক্সপ্লেইনড ইউজিং ওয়েভ থিওরি। না, একদমই নয়, ওয়েভ থিওরিতে এক্সপ্লেইন করা যায় না বলেই তো আইনস্টাইনকে কোয়ান্টাম থিওরির হেল্প নিতে হয়েছিল টু এক্সপ্লেইন দ্য ফোটো ইলেকট্রিক এফেক্ট। তার মানে কোনটা কারেক্ট হচ্ছে দেখতো? বি কারেক্ট, অনলি বি কারেক্ট, ঠিক আছে, অনলি বি কারেক্ট। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলছে কি? স্টপিং পোটেনশিয়াল ইন ফোটো ইলেকট্রিক এফেক্ট ডাজ নট ডিপেন্ড অন দ্য পাওয়ার অফ দ্য লাইট সোর্স। পাওয়ার অফ লাইট সোর্সের উপর কি ডিপেন্ড করে? না, পাওয়ার অফ লাইট সোর্সের উপর ডিপেন্ড করে না। স্যার পাওয়ার অফ লাইট সোর্স কি? দেখ, পাওয়ার ইকুয়ালস টু আমরা জানি এনার্জি
পার ইউনিট টাইম, এনার্জি পার ইউনিট টাইম, ঠিক আছে। তো এনার্জি কত যদি বলি আমি এন খানা ফোটন এসছে, তাহলে টোটাল এনার্জি কত এসছে NH নিউ ডিভাইডেড বাই টি। সো এন বাই টি ইন্টু এইচ নিউ। স্যার এন বাই টি এই ব্যাপারটাকে আমি কি আলাদা করে লিখতে পারি? হ্যাঁ পারি। তাহলে পাওয়ার অফ সোর্স ইকুয়ালস টু কি হবে তাহলে এন বাই টিটা কি লিখবো? এন বাই টিটাকে লিখবো নাম্বার অফ ফোটন পার ইউনিট টাইম, নাম্বার অফ ফোটন ইনসিডেন্ট পার ইউনিট টাইম, ঠিক আছে, মানে একক সময় যতগুলো ফোটন আসছে ইন্টু এইচ নিউ, ঠিক আছে। তাহলে পাওয়ার আমাদের কি বলছে, তার পাওয়ার কি নাম্বার অফ ফোটন ইনসিডেন্টের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এবং স্টপিং পোটেনশিয়াল কখনোই নাম্বার অফ ফোটনের উপর ডিপেন্ডেন্ট নয়, স্টপিং পোটেনশিয়াল কিন্তু কাইনেটিক এনার্জির সঙ্গে রিলেটেড। তাহলে এটা একদম কি হয়ে গেল কারেক্ট স্টেটমেন্ট ডাজ নট ডিপেন্ড অন দ্য পাওয়ার অফ লাইট সোর্স। আর কি স্টেটমেন্ট 2, ফর এ গিভেন মেটাল দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। এবার তুই বলতে পারিস স্যার পাওয়ারের মধ্যেও তো এইচ নিউ আছে। দেখ একটা জিনিস বুঝবি, পাওয়ার অফ এ সোর্স যদি একটা ফিক্স সোর্স থাকে তার ক্ষেত্রে নিউ কিন্তু কনস্ট্যান্ট হয়, অর্থাৎ ফ্রিকোয়েন্সি তার ক্ষেত্রে কনস্ট্যান্ট। কাজে একটা নির্দিষ্ট সোর্স নেওয়া মানে আমি ফ্রিকোয়েন্সিকে পাল্টাতে পারছি না, নির্দিষ্ট পাওয়ার সোর্স নেওয়া মানে আমি ফ্রিকোয়েন্সিকে পাল্টাতে পারছি না, ঠিক আছে। তো সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সির ওপর তো ডিপেন্ডেন্সি থাকবে না, মানে ফ্রিকোয়েন্সির ওপর পাওয়ারের থ্রুতে যদি আমি স্টপিং পোটেনশিয়ালকে এক্সপ্লেন করতে যাই, তাহলে কিন্তু নিউ এর ফ্যাক্টরটা রাখা যাবে না। কাকে রাখতে হবে? নাম্বার অফ ফোটনটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। তাহলে স্টপিং পোটেনশিয়াল কার ওপর ডিপেন্ড করবে না? পাওয়ারের ওপর ডিপেন্ড করবে না, ঠিক আছে। নেক্সট বলছে কি ফর এ গিভেন মেটাল দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ফোটো ইলেকট্রন ডিপেন্ডস অন ওয়েভলেন্থ। একদম ঠিক, ফ্রিকোয়েন্সির ওপর ডিপেন্ড করে ভাই, ওয়েভলেন্থের ওপর ডিপেন্ড করে। ফর এ গিভেন মেটাল যার ক্ষেত্রে ফাইটা কনস্ট্যান্ট, ফর এ গিভেন মেটাল ফাই যেহেতু কনস্ট্যান্ট, তাই জন্য আমি যখনই কে ম্যাক্স লিখবো ইকুয়ালস টু এইচ নিউ এর জায়গায় কি লিখবো? এইচ সি বাই ল্যামডা মাইনাস ফাই। তো ডেফিনেটলি কে ম্যাক্স ল্যামডার সঙ্গে রিলেটেড, যত ল্যামডা কমবে তত কে ম্যাক্স বাড়বে, ঠিক আছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? ডেফিনেটলি ডিপেন্ড। তাহলে কি বোথ স্টেটমেন্টস আর কারেক্ট, নেক্সট কোশ্চেনে যাই। ইন ফটোইলেকট্রিক এফেক্ট, একটা ফটোইলেকট্রিক কি গল্প হচ্ছে দেখ, দ্য ফোটো কারেন্ট ইজ প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট রেডিয়েশন। ফোটো কারেন্ট একদম আমরা দেখলাম ইন্টেন্সিটির সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড, ঠিক আছে। নেক্সট কি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি উইথ হুইচ ফোটো ইলেকট্রনস আর এমিটেড ডিপেন্ডস অন ইন্টেন্সিটি। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কি ইন্টেন্সিটির সঙ্গে রিলেটেড? একদমই নয়। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কখনোই ইন্টেন্সিটির উপর ডিপেন্ডেন্ট নয়, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অলওয়েজ ফ্রিকোয়েন্সি অফ ফোটনের উপর ডিপেন্ডেন্ট। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি উইথ হুইচ ফোটো ইলেকট্রনস আর এমিটেড ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি, একদম কারেক্ট, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট। দ্য এমিশন অফ ফোটো ইলেকট্রনস রিকোয়ার মিনিমাম থ্রেশহোল্ড ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট রেডিয়েশন। এমিশন অফ ফোটো ইলেকট্রন রিকোয়ার্স মিনিমাম থ্রেশহোল্ড ইন্টেন্সিটি, না থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি লাগে, ইন্টেন্সিটির ভ্যালু যাই হোক না কেন তার ওপর ফোটো ইলেকট্রনের এমিশন ডিপেন্ড করে না। ফোটো ইলেকট্রনের এমিশন ডিপেন্ড করে যে ইনসিডেন্ট ওয়েভের ফ্রিকোয়েন্সিটা বা ইনসিডেন্ট ফোটনের ফ্রিকোয়েন্সিটা সেটা থ্রেশহোল্ডের থেকে বড় কিনা, ইন্টেন্সিটির ওপর নয়। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ফোটো ইলেকট্রনস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রিকোয়েন্সি অফ লাইট, না একদম ভুল। তাহলে কোনটা কারেক্ট হলো? এ আর সি কারেক্ট, অপশন 1 এ আর সি কারেক্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই। দেখিস এই কোশ্চেনগুলো করা মানে তোর কিন্তু মানে এই পুরো ফটো ইলেকট্রিক এফেক্টের ব্যাপারে তোর ধারণা একদম স্বচ্ছ হয়ে যাবে, এবং এই প্রশ্নগুলো পরীক্ষায় দেয়। এর মধ্যে বেশ কিছু কোশ্চেন যেই মেন্সেরও রয়েছে, কাজেই তুই এই কোশ্চেনগুলো করা মানে কিন্তু তুই খুব ভালো রকমভাবে কনফিডেন্স পেয়ে যাবে যে আমি ফটো ইলেকট্রিক এফেক্টকে গুলে খেয়ে ফেলেছি। নেক্সট কোশ্চেন বলছে ইন এ ফটো ইলেকট্রিক এক্সপেরিমেন্ট ইনক্রিজিং দ্য ইন্টেন্সিটি কি করা হচ্ছে? ইন্টেন্সিটিকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে বলছে ইনক্রিজ দ্য নাম্বার অফ ফোটনস ইনসিডেন্ট অ্যান্ড অলসো ইনক্রিজ, আচ্ছা ইন্টেন্সিটি বাড়লে কি হবে দেখি। ইন্টেন্সিটি কার সঙ্গে রিলেটেড? ইন্টেন্সিটি কার সাথে রিলেটেড? স্যার ইন্টেন্সিটি বাড়লে নাম্বার অফ ফোটনস সেটা বাড়ছে। নাম্বার অফ ফোটনস বাড়লে নাম্বার অফ ইলেকট্রনস বাড়বে, কারণ বেশি সংখ্যায় ফোটন এলে 1-to-1 ইন্টারাকশন, তো নাম্বার অফ ইলেকট্রনসও বাড়বে। আমি একবারও বলছি না যে 100টা ফোটন আসলে 100টা ইলেকট্রনই উঠতে পারে, বাট কোনো গ্যারেন্টি নেই। 100টা ফোটন এলে যদি 70টা ইলেকট্রন ওঠে
তাহলে এফিসিয়েন্সি কত 70%। তার মানে 200টা ইলেকট্রন আসলে নিশ্চয়ই 140টা ইলেকট্রন উঠবে ভাই, এটা একদম কনফার্ম। 100টা আসলে 70টা উঠলো, 200টা আসলে 140টা উঠবে। তো এইরকম ভাবে ব্যাপারটা চলছে। তো বেশি ফোটন আনলে আমার বেশি ইলেকট্রন উঠবে, বাট এক্স্যাক্টলি কত উঠবে জানি না। আর বেশি যদি নাম্বার অফ ইলেকট্রন রিলিজ হয় ক্যাথোড থেকে, তাহলে তারা ডেফিনেটলি অ্যানোডের দিকে ফ্লো করলে বেশি অ্যামাউন্টের চার্জ ফ্লো হলো। ভাই একটা ইলেকট্রন ফ্লো করলে যতটা চার্জ ফ্লো হয়, 10টা ইলেকট্রন, 100টা ইলেকট্রন, 500টা ইলেকট্রন ফ্লো করলে ডেফিনেটলি বেশি চার্জ ফ্লো হবে। আর বেশি চার্জ ফ্লো হওয়া মানে কারেন্টও বাড়বে। সো ফোটো কারেন্টও সেক্ষেত্রে ইনক্রিজ হয়ে যাবে। তাহলে ইন্টেন্সিটি বাড়লে একদম ফোটো কারেন্ট ইনক্রিজ হবে, একদম কনফার্ম। আচ্ছা, এবার যদি আমি বলি ফ্রিকোয়েন্সি, তাহলে ইনসিডেন্ট ওয়েভের যদি ফ্রিকোয়েন্সি লিখি, তাহলে স্যার ফ্রিকোয়েন্সি বাড়লে কি হবে? দেখ, ফ্রিকোয়েন্সি বাড়লে এনার্জি অফ ফোটন বাড়বে, কারণ এনার্জি অফ ফোটন ইকুয়ালস টু এইচ নিউ। তাহলে নিউ যদি বাড়ে, ফ্রিকোয়েন্সি অর্থাৎ নিউ যদি বাড়ে, তাহলে ডেফিনেটলি এনার্জি অফ ফোটন বাড়বে। ফোটনের এনার্জি বাড়লে কি হবে? স্যার ফোটনের এনার্জি বাড়লে কে ম্যাক্স সেটা বৃদ্ধি পাবে, কে ম্যাক্স বাড়বে। কারণ কে ম্যাক্স আইনস্টাইন ইকুয়েশন থেকেই তো পেলাম, কে ম্যাক্স ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ফাই। তাহলে একটা নির্দিষ্ট মেটালের ক্ষেত্রে ফাই তো কনস্ট্যান্ট, নির্দিষ্ট মেটালের ক্ষেত্রে ফাই হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট। তাহলে যদি আমি ইনসিডেন্ট ফোটনের ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করি, নিউটাকে বাড়িয়ে দিই, তাহলে ডেফিনেটলি কে ম্যাক্সও বাড়বে। কে ম্যাক্স বাড়লো, ভালো কথা স্যার। তাহলে কে ম্যাক্স বাড়লে সেই বেশি এনার্জির ইলেকট্রনকে থামিয়ে দিতে আমাকে বেশি স্টপিং পোটেনশিয়াল দিতে হবে, মাথায় থাকবে কি এটা? তাহলে এইটা থেকে তুই বুঝতে পারলি কে কার সঙ্গে রিলেটেড, কিভাবে রিলেটেড, একদম কনফার্ম। ব্যাস, তাহলে এবার তুই হিসেব কর কি বাড়ানো হয়েছে, ইন্টেন্সিটি বাড়ানো হয়েছে। ইন্টেন্সিটি বাড়লে কে বাড়বে? ফোটো কারেন্ট বাড়বে। বাট কাইনেটিক এনার্জি কি বাড়বে? না, কাইনেটিক এনার্জি ফ্রিকোয়েন্সির সঙ্গে রিলেটেড। তাহলে কি বলছে? ইনক্রিজ দ্য নাম্বার অফ ফোটন। এই দেখ, ইন্টেন্সিটি নাম্বার অফ ফোটন বাড়িয়েছে, ঠিক। অ্যান্ড অলসো ইনক্রিজেস কাইনেটিক এনার্জি। না, এটা ভুল হয়ে গেল, কাইনেটিক এনার্জি ইনক্রিজ হচ্ছে না, ফলস। কি ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি? না, ইন্টেন্সিটি বাড়লে ফ্রিকোয়েন্সি কি বাড়বে? একদম না, ভুল প্রথমে। ইনক্রিজ দ্য নাম্বার অফ ফোটনস, কারেক্ট আছে। অ্যান্ড কাইনেটিক এনার্জি অফ ইজেক্টেড ইলেকট্রনস রিমেইনস আনচেঞ্জড, একদম কারেক্ট। নাম্বার অফ ফোটন বাড়িয়েছে ইন্টেন্সিটি, কিন্তু কাইনেটিক এনার্জি আনচেঞ্জড। কারণ কোশ্চেন একবারও বলেনি যে ফ্রিকোয়েন্সি পাল্টেছে, ফ্রিকোয়েন্সি না পাল্টালে কে ম্যাক্স পাল্টাবে না। ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি, না, একদম ভুল। ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি একদম ভুল, তার মানে অপশন 3 কারেক্ট। বোঝা গেল অ্যান্সার, একদম কনফার্ম। অ্যানালিসিস বেসড কোশ্চেন, ক্লিয়ার, স্টেটমেন্ট বেসড কোশ্চেন, এগুলো তোকে ভালো রকম প্র্যাকটিস রাখতে হবে। নাহলে পরীক্ষায় গিয়ে যদি এরকম প্রশ্ন পাস, মনে হবে যে কোশ্চেন লেন্দি। বাট তোকে অ্যানালিসিসের কায়দাটা যদি একবার শিখে যাস এবং প্র্যাকটিস করিস, তাহলে ডেফিনেটলি তুই সব প্রশ্ন গুঁড়িয়ে দিয়ে আসবি। নেক্সট কোশ্চেন দেখ কি বলছে, দ্য ওয়ার্ক ফাংশন অফ অ্যালুমিনিয়াম অ্যান্ড গোল্ড বলে দিয়েছে, দ্য রেশিও অফ স্লোপ অফ দ্য স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সি। আচ্ছা, স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফটা আমরা আগে দেখি কি হয়। ফ্রম আইনস্টাইন ইকুয়েশন কি লেখা যায়? আইনস্টাইন ইকুয়েশন থেকে কে ম্যাক্স ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ফাই। ভালো কথা। কে ম্যাক্সের জায়গায় কি লিখবো? ই ভিএস ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ফাই। আচ্ছা, ই দিয়ে যদি ডিভাইড করে দিই দুদিকে, তাহলে ভিএস ইকুয়ালস টু এইচ আপন ই ইন্টু নিউ মাইনাস ফাই বাই। তাহলে দেখ তো ইকুয়েশনটা কার মতো দেখতে? এই ইকুয়েশনটা কি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো দেখতে? হ্যাঁ স্যার, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো দেখতে। তার মানে এখানে যে স্লোপটা, এটা একটা স্ট্রেট লাইন হবে। তাহলে এই ইকুয়েশনটা কাকে ইন্ডিকেট করছে? এই ইকুয়েশনটা ইন্ডিকেট করছে একটা স্ট্রেট লাইনকে, তাই তো? এই ইকুয়েশনটা কাকে ইন্ডিকেট করছে? এই ইকুয়েশনটা ইন্ডিকেট করছে একটা স্ট্রেট লাইনকে, এই ইকুয়েশনটা ইন্ডিকেট করছে একটা স্ট্রেট লাইনকে। তো যদি এটা স্ট্রেট লাইনকে ইন্ডিকেট করে, তার চেহারাটা কিরকম হবে দেখতে? তার চেহারাটা কিরকম হবে? এইদিকে ওয়াই অ্যাক্সিসে আমি ভিএস কে নেবো, এক্স অ্যাক্সিসে নিউ কে নেবো। তার একটা কি আছে? নেগেটিভ ইন্টারসেপ্ট আছে, নেগেটিভ ওয়াই ইন্টারসেপ্ট আছে এই, এবং স্লোপ কি? পজিটিভ স্লোপ। তাহলে এই যে স্লোপটা ধর, এখানে যদি আমি থিটা লিখি, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু এইচ আপন ই, এবং এটা কনস্ট্যান্ট কিন্তু, দেখ খেয়াল কর, এটা কিন্তু কনস্ট্যান্ট। এখান থেকে তোকে বলতে পারে যে এইচ কীভাবে ক্যালকুলেট করবে? ভাই ই ইন্টু স্লোপ হয়ে যাবে, ইন্টু স্লোপ হয়ে যাবে। ইটস আ প্র্যাকটিক্যাল মেথড টু ক্যালকুলেট এইচ অ্যাকচুয়ালি, ঠিক আছে? মানে তুই ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির লাইট ফেললি, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির জন্য স্টপিং পোটেনশিয়াল ক্যালকুলেট করলি, দিয়ে তুই এই গ্রাফটা প্লট করে স্লোপটা পেয়ে যাবি, স্লোপটাকে ই দিয়ে গুণ করলে এইচ পেয়ে যাবি। এটা তো প্র্যাকটিক্যাল মেথড।
আচ্ছা, এবার এই যে ব্যাপারটা সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু ই ইন্টু স্লোপ, ঠিক আছে? বাট এই যে এই ইকুয়েশনটাকে তুই ভালো করে খেয়াল কর, এটাই তো স্লোপ। এই স্লোপটা দেখ এইচ বাই ই, যেটা ফুললি কনস্ট্যান্ট, একটা এইচ একটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ কনস্ট্যান্ট, তার মানে এটা ডিফারেন্ট মেটালের জন্য ডিফারেন্ট হবে না, স্লোপ সবার জন্য সেম হবে। তাহলে স্যার কি আলাদা হবে? গ্রাফগুলোকে সব মেটালের জন্য একই রকম হবে না, ইন্টারসেপ্ট পার্টটা আলাদা হবে, ঠিক আছে? ফাই ইজ ডিফারেন্ট, phi is different for different metals, phi is different for different metals, ঠিক আছে? তাহলে phi আলাদা হবে এরকম ধর একটা, কিন্তু এই দুটো স্লোপ কিন্তু সেম থাকবে, স্লোপ সেম থাকবে, শুধু phi আলাদা হবে, ঠিক আছে? এটা হচ্ছে ধরলাম আমি phi 1, এটা হচ্ছে phi 2, বোঝা গেল কি? তো phi বা এগুলো আলাদা হবে, যেরকম এখানে দেখ বলে দিচ্ছে ওয়ার্ক ফাংশনগুলো আলাদা, 4.1 5.1, তা 4.1 কোনটা হবে? এইটা হচ্ছে তোর তাহলে গোল্ড হয়ে যাবে, এটা হচ্ছে গোল্ড, আর এইটা হয়ে যাবে হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা হয়ে যাবে অ্যালুমিনিয়াম, ঠিক আছে? এটা হয়ে যাবে অ্যালুমিনিয়াম, বাট তাদের স্লোপটা কিন্তু সেম। আমাদের কি জানতে চেয়েছে? রেশিও অফ দ্য স্লোপ, রেশিও অফ দ্য স্লোপ তাহলে কি হবে? সমান, অর্থাৎ 1:1, রেশিও অফ দ্য স্লোপ তাহলে কি হবে? সমান, মানে 1:1, ঠিক আছে? ডান। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ নট, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি এফ নট বলেছে when light of frequency 2f0 incident on the metal plate, পজ কর, সলভ কর, হয়ে গেছে? চল, কি বলছে? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলা আছে, লাইটের ফ্রিকোয়েন্সি বলছে 2f0 ইনসিডেন্ট অন মেটাল প্লেট, ম্যাক্সিমাম ভেলোসিটি v1। আচ্ছা, তাহলে আমরা আইনস্টাইন ইকুয়েশন থেকে কি লিখতে পারি? k max equals to half m v1 square equals to, মানে v1টা হচ্ছে প্রথম কেসে ফটো ইলেকট্রনের ম্যাক্সিমাম ভেলোসিটি, ইকুয়াল টু h ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি কত? 2f0 মাইনাস ওয়ার্ক ফাংশনকে আমরা কি লিখি? h ইন্টু থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, h ইন্টু থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এই যে এখানে লিখেছিলাম, এই দেখ একদম এখানে লিখেছিলাম, এই h নিউ নট, ওয়ার্ক ফাংশন হচ্ছে h নিউ নট, যেখানে নিউ নটটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? নিউ নটটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ইজিলি লেখা হয়েছিল, তাহলে এখানেও আমরা লিখছি থ্রেশহোল্ডটাকে hf0 লিখলাম, ঠিক আছে? তাহলে এটা গেল আমার 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর কেসে কি হচ্ছে? 2 নম্বর কেসে বলছে ওয়ার্ক ফাংশন সেম আছে, সেম মেটেরিয়াল, বাট ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট রেডিয়েশন ইনক্রিজেস টু 5f0, তার মানে এক্ষেত্রে এবার হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি টু স্কোয়ার ইকুয়ালস টু h ইন্টু 5f0 মাইনাস hf0, এটা আমার ইকুয়েশন 2। আমাদের কি বার করতে বলেছে? দ্য রেশিও অফ v1 টু v2, কিছুই না ভাই, ডিভাইড করে দে ওপরে নিচে, তাহলে v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার ইকুয়ালস টু, এখানে কত হবে? 2hf মাইনাস hf, তাহলে হচ্ছে শুধু hf0, আর এখানে 5 মাইনাস 1 4, 4hf0, তো hf0 ওপরে নিচে কেটে যাবে 1/4, তাহলে v1 বাই v2 হয়ে যাবে কত? সোজা অঙ্ক 1/2 অ্যান্সার। তুই যদি ফর্মুলা জানিস, কনসেপ্ট জানিস, তোর ফিজিক্সের অঙ্ক উড়ে যাবে, এটার গ্যারেন্টি আমি দিচ্ছি। চল নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট বলছে কি when radiation of wavelength, পড়, পজ কর, ভালো করে পড়, সলভ কর, দেন আবার রিজিউম, হয়ে গেছে? ডান, গুড়ি দিয়েছিস? চল। when radiation of wavelength lambda is incident on a metallic surface, the stopping potential বলছে 4.8 volt, the same surface is illuminated by radiation double the previous wavelength, তাহলে স্টপিং পোটেনশিয়াল এত, থ্রেশহোল্ড ওয়েভলেন্থ কত জানতে চাইছে। আচ্ছা, ভালো কথা, তাহলে আমি ধরে নিচ্ছি লেট থ্রেশহোল্ড ওয়েভলেন্থ ল্যামডা নট, থ্রেশহোল্ড ওয়েভলেন্থ থ্রেশহোল্ড ওয়েভলেন্থ ধরে নিলাম ল্যামডা নট। তাহলে ফার্স্ট কেসে আমার ইকুয়েশন কি লিখবো? hc বাই ল্যামডা মাইনাস hc বাই ল্যামডা নট ইকুয়ালস টু k max। আচ্ছা, স্টপিং পোটেনশিয়াল তো, তাহলে k max টাকে আমি evs হিসাবে লিখি, evs হিসাবে লিখবো, ঠিক আছে? evs হিসাবে লিখবো। তাহলে প্রথম কেসে আমার vsটা কত বলে দিচ্ছে, দেখ প্রথম কেসে আমার vsটা বলে দিচ্ছে 4.8 ভোল্ট, ভালো কথা। তারপর এখানে 4.8 ভোল্ট, তার মানে এটা হয়ে যাচ্ছে 4.8 EV, 4.8 EV। আচ্ছা, এইটা কনসেপ্ট বলে দিই, ধর তোকে বললো কেউ k max হচ্ছে x ইলেকট্রন ভোল্ট, তাহলে স্টপিং পোটেনশিয়াল কত হবে? ভাই কোনো ক্যালকুলেশনে যাবি না, ডিরেক্ট মার, স্টপিং পোটেনশিয়াল x ভোল্ট,
স্যার এই ভ্যালুটাই, হ্যাঁ নিউমেরিক্যাল ভ্যালু সেম। কেম্যাক্স যদি এক্স ইভি হয়, স্টপিং পোটেনশিয়াল এক্স ভোল্ট, একদম কনফার্ম। তাহলে 4.8 ভোল্ট যদি স্টপিং পোটেনশিয়াল হয়, তাহলে কেম্যাক্স কত হবে? 4.8 ইভি, ঠিক আছে, ইলেকট্রন ভোল্ট এনার্জি, ব্যাস হয়ে গেল। তাহলে এটা একটা ইকুয়েশন আমার। আর একটা ইকুয়েশন কি আসবে? আরেকটা ইকুয়েশন বলছি যখন ডাবল করে দেওয়া হলো, অর্থাৎ hc/2 ল্যামডা করা হলো মাইনাস hc/λ নট, মাইনাস hc/λ নট, তাহলে কি হবে? তাহলে কি হবে? এবার আমার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বলেছে 1.6, স্টপিং পোটেনশিয়াল 1.6 ভোল্ট, তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি 1.6 ইভি, ঠিক আছে, এটা আমার ইকুয়েশন 2। এবার কি করা যায়? দুটোকে যদি ডিভাইড করে দিই, কি আসবে? hc/λ মাইনাস hc/λ নট ডিভাইডেড বাই hc/2 ল্যামডা মাইনাস hc/λ নট ইকুয়ালস টু 3 ষোলো 48, এটা 3 হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লাই করি, hc/λ মাইনাস hc/λ নট ইকুয়ালস টু 3hc/2 ল্যামডা মাইনাস 3hc/λ নট। এটাকে এ পাশে নিয়ে আসবো না, এটাকে ও পাশে নিয়ে যাই, এটাকে পাশে নিয়ে আসি। তাহলে এখানে দেখ কত আছে, 3 থেকে 1 মাইনাস করলে 2hc/λ নট ইকুয়ালস টু, আর এটাকে যদি ও পাশে নিয়ে যাই, এখানে আছে কত 3/2 মানে 1.5 থেকে 1 মাইনাস হলে 0.5 মানে হাফ, তাহলে হাফ hc/λ, হাফ hc/λ, ঠিক আছে। তাহলে এখানে hc/λ কেটে দিতে পারি দুদিক থেকে, তাহলে ল্যামডা নট ইকুয়ালস টু 4 ল্যামডা, ল্যামডা নট ইকুয়ালস টু 4 ল্যামডা অ্যান্সার, ঠিক আছে। তাদেরকে ইকুয়েশন ইউজ করা জানতে হবে, এরকম ডিফারেন্ট সিচুয়েশন দিয়ে দেবে তো, কিন্তু এই ধরনের প্রশ্নই তুই খুলে দেখবি প্রিভিয়াস ইয়ারগুলোতে এই ধরনের প্রশ্নগুলোই আসে। তো তুই যে কোনো এক্সাম তুলে নিয়েছিস, যেই মেন্স ধর বা নিট ধর, এই ধরনের প্রশ্নই আসে, তুই এবার এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস কর, তোর আরামসে এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। আমরা নেক্সট চলে আসি, কি সাহেব বলছে নেক্সট কোশ্চেন, দ্য সারফেস অফ এ মেটাল ইজ ইলুমিনেটেড অল্টারনেটিভলি উইথ ফোটনস অফ এনার্জিস। প্রথমে 4 ইভি এনার্জিওয়ালা ফোটন দিয়ে ইলুমিনেট করা হয়েছে, মানে 4 ইভি এনার্জিওয়ালা ফোটনের যে লাইট, সেই লাইট ফেলা হয়েছে। তারপর 2.5 ইভি এনার্জির ফোটন দিয়ে আলোকিত করা হয়েছে, দ্য রেশিও অফ ম্যাক্সিমাম স্পিড। আচ্ছা v1/v2 চাইছে, ওয়ার্ক সেটা বলে দিয়েছে না, এটা বলে দিয়েছে v1/v2টা 2 বলে দিয়েছে, তাহলে ওয়ার্ক ফাংশনটা কত জানতে চাইছে, ভালো কথা। তাহলে প্রথম কেসে আমরা ইকুয়েশন কি লিখবো? প্রথম কেসে h nu মাইনাস phi ইকুয়ালস টু k max, এটাই তো গল্প, এটাই হয় গল্প। এবার k max টাকে আমরা কি লিখবো, যেহেতু মানে ভেলোসিটির গল্প চাইছে, তো হাফ mv² লিখি, লিখি। আচ্ছা প্রথম কেসে এনার্জি কত? প্রথম কেসে এনার্জি হচ্ছে ফোটনের 4 ইভি মাইনাস phi রাখলাম, আর এটা বার করতে হবে, ইকুয়ালস টু হাফ mv1², ঠিক আছে। আর দ্বিতীয় কেসে এনার্জি অফ ফোটন বলেছে 2.5 মাইনাস phi ইকুয়ালস টু হাফ mv2²। ডিভাইড করি, ডিভাইড করলে কত আসে? ডিভাইড যদি করে দিই কত আসবে? 4 মাইনাস phi ডিভাইডেড বাই 2.5 মাইনাস phi ইকুয়ালস টু, এখান থেকে হাফ এম উড়ে যাবে, v1/v2 তার হোল স্কোয়ার। এবার দেখ এইটাই তোকে বলে দিয়েছে কত, 2, এটাই 2 বলা আছে, দেখে নে এটা 2 বলা আছে, তাহলে 2 স্কোয়ার করলে কত হয়ে যাবে 4, তাহলে এখান থেকে আসছে ক্রস মাল্টিপ্লাই কর, 4 মাইনাস phi ইকুয়ালস টু 10 মাইনাস 4 phi, এটা এ পাশে এলো 4 থেকে 1 মাইনাস হলো 3 phi ইকুয়ালস টু 4 এ পাশে গেল, 10 মাইনাস 4 মানে 6, তাহলে phi ইকুয়ালস টু 2 eV, phi ইকুয়ালস টু 2 eV, ঠিক আছে। তাহলে আবার সেই একই অঙ্ক, এই আইনস্টাইন ইকুয়েশন, এটাকে ইউজ করো, ওর অ্যান্সার বার করো, এটাকে ইউজ করো, অ্যান্সার বার করো, ঠিক আছে। ছোটো ছোটো আরও কিছু ইম্পর্টেন্ট স্টেটমেন্ট রিলেটেড জায়গা মনে রাখবি, ফোটনের প্রপার্টিসগুলো মনে রাখবি, যেরকম ফোটনের স্পিড লাইটের স্পিডের সমান ভ্যাকিউমে, ঠিক আছে, মানে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। ফোটনের ওয়েভলেন্থ, ফোটনের এনার্জি কত, h nu, ফোটনের মোমেন্টাম কত, ফোটনের রেস্ট মাস কত, 0, ফোটন যখন রেস্টে থাকে তখন ওর মাস নেই, ফোটনের রেস্ট মাস 0, যখন মুভিং অবস্থায় থাকে তখন ওর একটা মাস আছে এবং একটা মোমেন্টামও আছে, মোমেন্টাম অফ ফোটন, ফোটনের মোমেন্টাম কত, ইকুয়ালস টু E/c,
ইকুয়াল টু ই বাই সি, ঠিক আছে, বা এইচ নিউ আপন সি, এইচ নিউ আপন সি, ঠিক আছে, মনে থাকবে এটা হচ্ছে ফোটনের মোমেন্টাম। তাহলে ফোটনের মুভিং অবস্থায় মাস কত? ফোটনের মুভিং অবস্থায় মাস হচ্ছে ই বাই সি স্কোয়ার, ই বাই সি স্কোয়ার, কারণ এই যে মোমেন্টাম বাই সি, মোমেন্টাম বাই সি করলে আমরা ই বাই সি স্কোয়ার এটা পাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে ফোটনের মুভিং মাস এবং মোমেন্টাম হচ্ছে ই বাই সি, এগুলো মাথায় রাখবি, ঠিক আছে। ফোটনের চার্জ নেই, ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে কোনো রকম ইন্টারাকশন করে না, কারণ ফোটন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোনো চার্জ ক্যারি করে না। তাই ইলেকট্রিক ফিল্ড বল বা ম্যাগনেটিক ফিল্ড বল, সেখানে ফোটন কোনো রকম কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করে না। তাই ফোটন নির্দ্বিধায় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে থ্রু দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড উইদাউট এনি ডেভিয়েশন, ঠিক আছে। এই ছোটো ছোটো পয়েন্টগুলো মনে রাখলে তাহলে কিন্তু আমার ফোটো ইলেকট্রিক এফেক্ট খুব ভালোভাবে আয়ত্তে চলে আসবে। নেক্সট আমরা দেখি ডি ব্রগলি ওয়েভলেন্থ। ডি ব্রগলি ওয়েভলেন্থের মুদ্রা গল্পটা কি? যখনই কোনো পার্টিকেল মুভিং স্টেটে থাকে তখন তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভ, যাকে আমরা কি বলি ম্যাটার ওয়েভ, এটা কে প্রথম বলেছিল? ডি ব্রগলি, যার ভালো নাম হচ্ছে দ্য ব্রয়, ঠিক আছে, লুই দ্য ব্রয়, যাকে আমরা লুই ডি ব্রগলি বলে থাকি। যাই হোক, তো সেই ম্যাটার ওয়েভ, কোনো ম্যাটার যখন মুভিং অবস্থায় থাকে, সেই ম্যাটারের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভ, সেই ওয়েভের ওয়েভলেন্থ ইকুয়ালস টু এইচ বাই পি, যেখানে পি হচ্ছে ওই মুভিং পার্টিকেল বা ম্যাটারের মোমেন্টাম, ল্যামডা হচ্ছে ডি ব্রগলি ওয়েভলেন্থ বা ম্যাটার ওয়েভের ওয়েভলেন্থ। খেয়াল রাখতে হবে ম্যাটার ওয়েভ নাইদার ইলেকট্রোম্যাগনেটিক নর মেকানিক্যাল ওয়েভ, মানে মেকানিক্যাল ওয়েভও নয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও নয়, ঠিক আছে, এই দুটো ওয়েভের কোনোটাই নয়, এটা অন্যরকম কিছু, ঠিক আছে, অন্যরকম কিছু। তাহলে এখান থেকেই প্রথম আইডিয়া হয়েছিল যে ম্যাটারের দুরকম সত্তা আছে, একটা ওয়েভ নেচার, একটা পার্টিকেল নেচার, ঠিক আছে, ওয়েভ নেচার, একটা পার্টিকেল নেচার। এবং তার পরবর্তীকালে আইনস্টাইন এবং প্ল্যাঙ্ক এরাও ধারণা করে যে লাইটেরও দুরকম সত্তা আছে, একটা হচ্ছে গিয়ে ওয়েভ নেচার, আরেকটা হচ্ছে পার্টিকেল নেচার। তো ওয়েভ নেচার দিয়ে বেশ কিছু ফেনোমেনা ডিসক্রাইব করা গেছিলো, ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন, ওয়্যারাজ পার্টিকেল নেচার ধরে কম্পটন এফেক্ট, তারপর হচ্ছে ফোটো ইলেকট্রিক এফেক্ট, দেন ব্ল্যাক বডি রেডিয়েশন, এইগুলো কিন্তু ডিসক্রাইব করা গিয়েছিল। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমার মাথায় রাখতে হবে। এবার এই যে এই যে ডি ব্রগলি ওয়েভলেন্থের বেশ কিছু রকম চেহারা হবে, ঠিক আছে, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, বেশ কিছু রকম চেহারা হবে, ঠিক আছে। কি রকম চেহারা হবে? যদি আমি এই পিটাকে এইভাবে লিখতেই পারি, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি লিখতেই পারি, হ্যাঁ স্যার। ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই রুট আন্ডার 2m কাইনেটিক এনার্জি লিখতে পারি, হ্যাঁ স্যার, তাও পারি, কারণ মোমেন্টাম ইকুয়ালস টু রুট আন্ডার 2m কে ছোটোবেলার থেকে পড়ে আসছি। স্যার ছোটোবেলা কোথায়, ক্লাস 11এই প্রথম পড়েছি। আর ঠিক আছে, ক্লাস 11টাও ছোটোবেলা, তুই ডাক্তার হতে যাচ্ছিস, ভুলে যাস না, ভুলিও না, তুমি ডাক্তার হতে চলিস। আচ্ছা, কে এর জায়গায় কি লিখবো? 2m কিউভি। যদি একটা পার্টিকেল চার্জ পার্টিকেল, তাকে আমি কাইনেটিক এনার্জি দিতে যাই, কিভাবে দেবো? ছুড়ে মারবো না, তাকে একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রাখতে হবে যাতে ও সেট করে অ্যাক্সেলারেট করে যায়। তাহলে ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে যদি কিউ চার্জকে রাখা হয় এবং তার জন্য যে অ্যাক্সেলারেশনটা প্রোভাইড হবে তাতে ও যে গেইন কাইনেটিক এনার্জি সেটা কে হবে? তাহলে কে এর জায়গায় আমি কিউভি লিখতে পারি, ঠিক আছে, হলো। আচ্ছা, এছাড়া আরও কিছু গল্প হয়, যেরকম ধর যদি আমি নিউট্রনের ক্ষেত্রে বলি, স্যার নিউট্রনের তো চার্জ নেই, তাহলে কিভাবে লিখবো? নিউট্রনের চার্জ নেই, তাহলে ওকে গ্যাস মলিকিউলের সমান হিসাবে লিখতে হবে। তাহলে 2m, কে এর জায়গায় কি লিখবো? সেক্ষেত্রে কে এর জায়গায় চলে আসবে 3/2 kT, ঠিক আছে। এটা কার জন্য? নিউট্রন এবং গ্যাস মলিকিউলের জন্য, ফর নিউট্রন অ্যান্ড গ্যাস মলিকিউল, ঠিক আছে, কারণ গ্যাস মলিকিউলের থার্মাল এনার্জি বল বা নিউট্রনের এনার্জি কাইনেটিক এনার্জি বল ডিউ টু থার্মাল এফেক্ট সেটা এইরকম আসবে। তাহলে 2 উড়িয়ে দে 3m kT, ল্যামডা ইকুয়ালস টু 3m kT, ঠিক আছে। তাহলে এখানে কি বক্তব্য বলছে? ইলেকট্রন বিম ইউজড ইন ইলেকট্রন মাইক্রোস্কোপ অ্যাক্সেলারেটেড বাই আ ভোল্টেজ 20 kV, 20 কিলোভোল্ট দিয়ে অ্যাক্সেলারেট করা হয়েছে, তাতেও ডি ব্রগলি ওয়েভলেন্থ হয়েছে ল্যামডা নট। তো ইলেকট্রন যদি অ্যাক্সেলারেট করা হয় তাহলে h বাই রুট আন্ডার কি লিখবো? 2m ইলেকট্রনের চার্জ e ইন্টু অ্যাক্সেলারেটিং ভোল্টেজ v, ঠিক আছে। আচ্ছা, এইটাকে আমরা যদি লিখি, কিভাবে লিখবো একটু সিম্পলিফাই করে,
এই ভ্যালুটা আমরা ছোটবেলার থেকে মনে রাখি 12.27 বাই রুট ভি। তাহলে ল্যামডা দেখতে পাচ্ছি কি ভি এর সাথে, রুট ভি এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা এখানে ল্যামডার পি এর মধ্যে গ্রাফ কিরকম হবে, ল্যামডার পি এর মধ্যে গ্রাফ কিরকম হবে, ল্যামডার পি এর মধ্যে গ্রাফ হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ইভেন এইগুলোর সঙ্গেও রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতো একটা গ্রাফ হবে, এক্স্যাক্টলি নয়, কারণ এখানে তো শুধু ভি নেই নিচে, তাই ডিরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল আমি বলতে পারবো না, আমি বলতে পারবো রুট ভি এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, কাজেই ফল তো করবে ডেফিনেটলি, ভি বাড়ার সাথে সাথে ল্যামডা কমবে, বাট সেটা এক্স্যাক্টলি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে না, একটু ডেভিয়েট করবে। ঠিক আছে, আচ্ছা এইটাকে আরো একটু, এইটা যদি লিখি তাহলে এটা অটোমেটিকই দেখ ভি আমি যদি ভোল্টে লিখি, ইন ভোল্ট, তাহলে এই গোটাটা ডিরেক্টলি আমার কিসে চলে আসবে, অ্যাংস্ট্রম ইউনিটে চলে আসবে। ঠিক আছে, অ্যাংস্ট্রম ইউনিটে চলে আসবে, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার যদি এখানে এরকম ভাবি আমি যে এই 12.27 এই ভ্যালুটাও বেশ ঝামেলা করে অনেক সময়, তাহলে একটা কাজ করি, এই গোটাটাকে রুটের মধ্যে ফেলে দিই, গোটাটাকেই রুটের মধ্যে ফেলে দেবো। ঠিক আছে, 150 ডিভাইডেড বাই ভি অ্যাংস্ট্রম, এইটা চলে আসবে ভোল্টে। তাহলে আমি এইটার একটা অল্টারনেটিভ জায়গা পেলাম যেখানে আমি ইজিলি কিন্তু 150 দিয়ে কাটাকুটিটা ইজিলি করতে পারবো। 12.27 রাখলে কাটাকুটি করতে সমস্যা হবে, যেটা দেখ এখানে খুব হেল্প করবে। তাহলে ফার্স্ট কেসে আমার যখন ল্যামডা নট, তখন অ্যাক্সেলারেটিং পোটেনশিয়াল কত, তখন অ্যাক্সেলারেটিং পোটেনশিয়াল হচ্ছে, আচ্ছা এখানে তো কাটাকুটির দরকার নেই, ইনভার্স আছে, অসুবিধা নেই, হয়ে যাবে। তো ধর ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট ভি, তাহলে ল্যামডা ড্যাশ বাই ল্যামডা নট ইকুয়ালস টু ভি নট বাই ভি ড্যাশ। তো ভি নট মানে ইনিশিয়ালি কত ভোল্টেজ দেওয়া ছিল 20 কেভি, তার মানে 10 টু দি পাওয়ার 3, আর নিচে 40 কেভি, 40 কেভি মানে এটাও 10 টু দি পাওয়ার 3, তো ওপর নিচে কেটে যাবে, অসুবিধা নেই, 0 0 উড়িয়ে দিয়ে 2 দিয়ে কাটলে 1/2, তার রুট আছে একটা, তাহলে এটা হয়ে যাবে 1/2। তাহলে ল্যামডা ড্যাশ ইকুয়ালস টু নতুন যে ডি ব্রগলি ওয়েভলেন্থ হবে ইলেকট্রনের, সেটা কত হবে, ল্যামডা নট বাই রুট, ল্যামডা নট বাই রুট। ঠিক আছে, মাথায় থাকবে এই জিনিসগুলো, বেশ। নেক্সট কি বলছে, আলফা প্রোটন এবং ইলেকট্রন তিনটে সেম কাইনেটিক এনার্জি আছে, আলফা প্রোটন ইলেকট্রন তিনটেরই সেম কাইনেটিক এনার্জি আছে, তাহলে তাদের ডি ব্রগলি ওয়েভলেন্থের কার বেশি কার কম এগুলো বলতে হবে। তো তিনটের মধ্যে ডিফারেন্স কিসে, দেখ ল্যামডা ইকুয়ালস টু আমরা কি জানি, এইচ বাই রুট আন্ডার 2mk, কাইনেটিক এনার্জি লিখতে হবে, তো তাহলে এইভাবে লিখলাম। কাইনেটিক এনার্জি তো সবার সেম, আমি কি এটা লিখতে পারি ল্যামডা, তাহলে দেখ এইচও কনস্ট্যান্ট, তাহলে ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট m লেখা যায়। তাহলে যার যত মাস বেশি হবে তার ল্যামডা তত কম হবে। এই তিনটের মধ্যে সব থেকে ভারী কে, আলফা সব থেকে ভারী, তাহলে আলফার ল্যামডা সব থেকে কম হবে, আলফার ল্যামডা সব থেকে কম। তারপর ভারী হচ্ছে কে, প্রোটন, তারপর ভারী হচ্ছে প্রোটন, আর সব থেকে হালকা হচ্ছে ইলেকট্রন, তাই ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থ সব থেকে বেশি হবে। তাহলে কি দেখ, ইলেকট্রন সব থেকে বেশি, তারপর প্রোটন, তারপর আলফা, ইলেকট্রন সব থেকে বেশি, তারপর প্রোটন, তারপর আলফা। ক্লিয়ার একদম, কোনো সমস্যা নেই, বেশ। নেক্সট কি বলছে, an electron of mass e me and proton of mass mp are accelerated through same potential difference, the ratio of de Broglie wavelength associated with electron to the proton। খুব সোজা, তো ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট ভি, ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট ভি, এই যে সেটা তুই ইলেকট্রনকে অ্যাক্সেলারেট কর বা প্রোটনকে অ্যাক্সেলারেট কর, ভাই চার্জ তো সেম, চার্জ দুজনেরই সেম। ঠিক আছে, চার্জ দুজনেরই সেম। আচ্ছা এম আছে, তো এমটাকে রাখতে হবে, এম আছে তাহলে এমটাকে রাখতে হবে, তাহলে 1/√mv, 1/√mv, তাহলে ল্যামডা ইলেকট্রন বাই ল্যামডা প্রোটন, ল্যামডা ইলেকট্রন বাই ল্যামডা প্রোটন, তাই তো, যে ইলেকট্রন টু দ্যাট প্রোটন। হ্যাঁ, তাহলে ওপরে আসবে কি, আচ্ছা সেম ভোল্টেজে অ্যাক্সেলারেট করা যায়, সেম পোটেনশিয়াল ডিফারেন্স, তো ভি কনস্ট্যান্ট, তাহলে রুটের মধ্যে ওপরে চলে আসবে এমপি বাই এম বাই, এটা কি প্রশ্ন, হ্যাঁ এটা কি প্রশ্ন, এই তো অ্যান্সার হয়ে গেল একবারে। তাহলে তো যদি ফর্মুলাগুলো জানিস তুই কি ইজিলি উড়িয়ে দিতে পারবি, হ্যাঁ স্যার একদম পারবো, ব্যাস তো উড়িয়ে দে, কেউ আটকায়নি তোকে, উড়িয়ে দে, গুঁড়িয়ে দে, যা ইচ্ছা কর, বাট কর, ঠিক আছে, বাট কর। তাহলে আমাদের এই চ্যাপ্টার থেকে মোটামুটি যে ইম্পর্টেন্ট অ্যাসপেক্টগুলো যে জায়গা থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলো আমরা কভার আপ করলাম খুব শর্ট টাইমে। দেখ ফটো ইলেকট্রিক এফেক্টের ডিফারেন্ট জায়গাগুলো, মানে ডি ব্রগলি ওয়েভলেন্থ থেকে শুরু করে ফটো ইলেকট্রিক এফেক্ট, তার কন্ডিশন কি, কীভাবে ওর অঙ্ক সলভ করে, আইনস্টাইন ইকুয়েশন দিয়ে গ্রাফ কি প্লট করে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আরও যে গ্রাফগুলো আছে দেখবি এনসিইআরটিতে আরও কিছু গ্রাফ আছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা মডার্ন ফিজিক্সের যে কটা চ্যাপ্টার আছে, ধর তোর ডি ব্রগলি ওয়েভ মানে ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে শুরু করে
একদম সেমিকন্ডাক্টর অবধি প্রত্যেকটা চ্যাপ্টারে এনসিআরটি কিন্তু অবশ্যই পড়তে হবে তোকে। এনসিআরটি পড়, এই রিভিশনগুলো করতে থাক, আশা করি তোর স্বপ্ন থেকে তোকে এই বছর আর কেউ আটকাতে পারবে না। অল দ্য বেস্ট, পড়তে থাক।